মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তাদের যে ম্যানিফেস্টো বলবো না, তাদের সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে পরিষ্কারভাবে লেখা আছে, বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে। এত সবের পর যদি দেখা যায় আমরা ডিএটা নির্দিষ্ট নিয়ম মতো পেলাম না এবং বেতন কমিশনও যে 1/1/27 হলো না, তাহলে তো এই সরকারের বিরুদ্ধে আমাদের আগামী দিনে আন্দোলনে না যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা এক শ্রেণীর কর্মচারী যতটুকু দিয়েছে তার কোনো হিসাব নেই, কত শতাংশ দিল, এই সবগুলো কিন্তু নয়া সরকারও করে যাচ্ছে, বিগত সরকারও করেছিল, এই নয়া সরকারও করেছে। অর্থাৎ সরকারের যে চরিত্র যদি আমরা দেখি তা বদলিয়েছে, তাহলে তো তৃণমূলের আমলে যখন আমরা আন্দোলন করেছিলাম, বিজেপি সরকারের আমলে আন্দোলন করবে। যে 42% ডিএটা যতক্ষণ না কমপ্লিট হবে ডিসেম্বর মাসের মধ্যে, ততদিন কিন্তু সপ্তম বেতন কমিশন লাগু করতে পারবে না। তাহলে এই 42% ডিএটা আমরা যদি 6 মাস এনজয় করতে না পারি, তাহলে তো আমাদের তো অনেকটাই ডিপ্রাইভ হব, আমাদের ক্ষতির মুখ দেখব, কারণ ডিএ তো পৌনপৌনিক। আগামীকালের যে বাজেট অধিবেশন, সেটা আমাদের কাছে অর্থাৎ সরকারি কর্মচারীদের কাছে একটা মারাত্মকভাবে আশার আলো দেখাবে বলেই আমরা মনে করছি। বিগত পূর্বতন সরকারের কাছে ডিএর বিষয়ে আপনাদের যে বঞ্চনা ছিল, তো সেটা নিয়ে আপনাদের কি মতামত? বিগত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম যে বামফ্রন্ট সরকার যেভাবে ডিএ দিত তার থেকে আমরা অনেকটাই লাভবান হব, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বামফ্রন্ট সরকারের আমলে বঞ্চনা ছিল ঠিকই, কিন্তু তৃণমূল সরকারের আমলে কর্মচারীদের বঞ্চনা আরও বেড়ে যায়। কিছুতেই তারা ডিএ নির্দিষ্ট নিয়মে দিচ্ছিল না এবং আন্দোলন করলে প্রতিহিংসামূলকভাবে বদলি করত, সাসপেন্ড করত। এই পরিপ্রেক্ষিতে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আমরা ডিএ নিয়ে মামলায় যাই এবং মামলার পরিপ্রেক্ষিতে যে আমরা ডিএ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে এবং ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, সেই রায় আমরা অর্জন করি 10 বছর পরে, গত 5ই ফেব্রুয়ারি 2026। সেটা সকলেই জানে, বাধ্য করা হয় সরকারকে নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দিতে। কিন্তু কিছুটা অংশ ডিএ দেওয়ার পর এই ইলেকশন এবং ইলেকশনের পরবর্তী যে তৃণমূল কংগ্রেসের মারাত্মকভাবে পরাজয় পরবর্তী, এখন বিজেপি সরকার এসছে। এখন আমরা লক্ষ্য রাখছি বিজেপি সরকার আমাদের যে বকেয়া ডিএ এবং বর্তমান ডিএ কতটা দেয় বা দেবে, তার উপর আমাদের একদম নজর রেখে আমরা চলছি। বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের ক্ষেত্রেও কি আপনারা সমানভাবেই পদক্ষেপ করবে বলে মনে হচ্ছে, নাকি এখানে ক্ষেত্রে কোনো বদল হতে পারে? দেখুন, ব্যাপারটা বিগত সরকার যখন এসছিল, তৃণমূল সরকার, তখনও তাদেরকে কিন্তু আমরা সময় দিয়েছিলাম। আমরা সরকারি কর্মচারী, আমরা তো জানি একটা সরকারকে নির্দিষ্ট সময় না দিলে তারা কিভাবে, আমরা ক্ষমতায় এসছে আর আমাদের এখনই দিয়ে দাও, এখনই বেতন কমিশন করো, এগুলো তো বলাটা তো যুক্তিযুক্ত ব্যাপার না। কিন্তু আমরা বর্তমান যে সরকার, তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের সঙ্গে বসেছিলেন, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছে আগামীকাল বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে একটা যে ডিএটা আমাদের বর্তমান যে ডিএটা বাকি আছে, সেটা বেশ কিছুটা অংশ তুলে দেবে বলে তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে বেতন কমিশন লাগু করতে গেলে যা যা উপায় দরকার সেগুলো তিনি আগামীকাল নির্দেশ দেবেন। এখন আগামীকালের উপর সাধারণ কর্মচারী সমাজ একদম শোন দৃষ্টিতে তাকিয়ে আছে যে কতটা ডিএ আমরা পাই, বা বেতন কমিশন যেটা বলেছে যে 1 জানুয়ারি 2027 থেকে নয়া বেতন অর্থাৎ সপ্তম বেতন কমিশন আমাদের লাগু হবে, সেই দিকেও তাকিয়ে আছে আগামীকালের বাজেট অধিবেশনে। এখন ব্যাপারটা হলো এই যে 42% মহার্ঘ ভাতা বাকি, তাতে লক্ষ্য করছি বিভিন্ন ইউটিউবাররাও বলছে 14% দেবে, কেউ বলছে 12% দেবে, কেউ বলছে না দেবে না, এই সব বিভিন্ন বক্তব্য আমরা লক্ষ্য করছি। কিন্তু আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দাবি জানিয়েছি যে
আগামীকালের বাজেট অধিবেশনে 42% যে বকেয়া আছে ষষ্ঠ বেতন কমিশনের মানে লাগু রানিং যে ষষ্ঠ বেতন কমিশন সেই যে ডিএটা যাতে সম্পূর্ণটা দেওয়া হয়। আমরা কিন্তু এইটার যে একটা মারাত্মকভাবে যে দাবি চাইলাম সেটা কিন্তু নয়, এটা কিন্তু একদম পরিষ্কারভাবে যে 42% ডিএটা যতক্ষণ না কমপ্লিট হবে ডিসেম্বর মাসের মধ্যে ততদিন কিন্তু সপ্তম বেতন কমিশন লাগু করতে পারবে না। তাহলে এই 42% ডিএটা আমরা যদি 6 মাস এনজয় করতে না পারি তাহলে তো আমাদের তো অনেকটাই ডিপ্রাইভ হব, আমাদের ক্ষতির মুখ দেখব, কারণ ডিএ তো পৌনপৌনিক। এখন যদি তিনি যে 42% আছে কখনো 12 কখনো 12 দুগুণে 24 3 12 36 বা তার সঙ্গে কিছুটা দিয়ে যদি করে তাহলে সেটা আমরা ক্ষতির, কারণ ডিএ যেহেতু পৌনপৌনিক আজকে যদি বলছি 12% করে, এবার যদি সেটা 4 মাস দেয় তাহলে আমরা 12% 4 মাস পেলাম, সেটা কম পেলাম, কারণ তারপরে আর দু মাস থাকবে, সেই 2 মাসে যদি বাকিটা দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু আমরা ডিএতে লাভবান হলাম না, কারণ 42% তো দিতেই হবে। তাহলে 42% যদি 1 জুলাই থেকে এফেক্ট দেয় আমরা 6 মাস এই 42% পাবো। কেন? কারণ তারপরে টোটাল যে 60% ডিএ, কারণ আগে আমরা 18 পেতাম আর 42 60, সেই 60% ডিএ নূতন যে বেতনে মার্জ হয়ে তারপরে নয়া বেতন চালু হবে। তা সেই ক্ষেত্রে আগামীকালের যে বাজেট অধিবেশন সেটা আমাদের কাছে অর্থাৎ সরকারি কর্মচারীদের কাছে একটা মারাত্মকভাবে আশার আলো দেখাবে বলেই আমরা মনে করছি। নয়া সরকার এসছে, তারা তো বারবারই বলেছে যে 45 দিনের মধ্যে আমরা বেতন কমিশন লাগু করব, 45 দিনের মধ্যে আমরা ডিএ দেব। সেটা যে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তা তো নয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, তাদের যে ম্যানিফেস্টো বলবো না, তাদের সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে পরিষ্কারভাবে লেখা আছে, বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে। এত সবের পর যদি দেখা যায় আমরা ডিএটা নির্দিষ্ট নিয়ম মতো পেলাম না এবং বেতন কমিশনও যে 1/1/17 হলো না, তাহলে তো এই সরকারের বিরুদ্ধে আমাদের আগামী দিনে আন্দোলনে না যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা তো আশা করছি, আমরা সময় চাইলে সময়ও দেব, কিন্তু আমাদের ডিএ নির্দিষ্ট নিয়ম মতো, কারণ এটা সর্বোচ্চ আদালতের রায়, সর্বোচ্চ আদালতের রায় মেনে এখনও কিন্তু আমরা ডিএটা পাইনি। এখনও কিন্তু যারা গ্র্যান্টি নেই তারা পায়নি, যারা একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে অর্থাৎ কর্পোরেশন এলাকায় তারাও পায়নি। এক শ্রেণীর কর্মচারী যতটুকু দিয়েছে তার কোনো হিসাব নেই, কত শতাংশ দিল। এই সবগুলো কিন্তু নয়া সরকারও করে যাচ্ছে, বিগত সরকারও করেছিল, এই নয়া সরকারও করেছে। অর্থাৎ সরকারের যে চরিত্র যদি আমরা দেখি তা বদলিয়েছে, তাহলে তো তৃণমূলের আমলে যখন আমরা আন্দোলন করেছিলাম বিজেপি সরকারের আমলে আন্দোলন করব। আমরা তো কর্মচারীদের পক্ষে, আমরা তো সরকারের পক্ষে না। অনেকে সরকারের পক্ষে থাকে, তারা হয়তো হাত গুটিয়ে বসে থাকবে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কিন্তু আমরা কর্মচারীদের যদি ডিপ্রাইভ করে আমাদের নির্দিষ্ট নিয়ম মতো ডিএ বেতন কমিশন যদি না হয় তাহলে আমরা আন্দোলনে যাব। এছাড়াও আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছি যে কালকে রাজ্য বাজেট পেশ হবে, তো সেখানে ডিএর সঙ্গে সঙ্গে পেনশন ও বেতন তথা মাইনে নিয়ে আপনাদের কি অভিমত, কি মতামত? ব্যাপারটা হলো এই যে ডিএটা আমি এই একটু আগেও বললাম, বেতন কমিশনের চেয়ারম্যান মেম্বার তৈরি করতে হয়, একটা নির্দিষ্ট সময় দিতে হয়, তারপরে কর্মচারীদের কাছে যে দাবিগুলো থাকে সেই দাবিগুলো লিখিত আকারে মেমোরেন্ডাম জমা দিতে হয়, শুনানি হয়, রিপোর্ট দেয়, সেই রিপোর্ট মন্ত্রিসভায় গৃহীত হওয়ার পর রোপা নামক যে বেতন রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স থাকে সেখানে বর্ণিত থাকে, তারপরে বেতন কমিশন চালু হয়। এখন সেটা আগামীকাল নোটিফিকেশনটা জারি হয় কিনা সেটা আমরা লক্ষ্য রাখব। আর এই যে চেয়ারম্যান বা মেম্বাররা তারা কি করে, তারা কতটা ডিএ দেবে, ডিএর প্রভিশন থাকবে কি না, তারপরে এইচআরে অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা ভাতা, পরিবহন ভাতা, এইসবগুলো দেখে। এদিকে কেন্দ্রীয় সরকারের কিন্তু সকলেই জানে যে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে,
এবং সেখানে বলেছে যে 1.5 বছরের মধ্যে রিপোর্ট দিতে হবে। তাই 1.5 বছরের মধ্যে রিপোর্ট দেওয়ার পর সরকার সিদ্ধান্ত নেবে কতটা বেতন দেবে। সেই যে বেতন স্কেলটা, সেই স্কেলটা কিন্তু একদম আমাদেরও দিতে হবে, কারণ এই বেতনটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে 10 বছর ধরে বেতন কমিশন চলে, এই 10 বছরে কতটা পরিমাণ জিনিসপত্রের দাম বাড়তে পারে সেটা একটা নির্ণয় করে, সেটাই কিন্তু চেয়ারম্যানরা করে সেই পরিপ্রেক্ষিতে একদম বেতন নির্ধারণ হয় এবং সেটা ফিটমেন্ট ফ্যাক্টর বলে। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রেরও যা হবে রাজ্যেরও তাই হবে। তাই বেতন বৃদ্ধি বা পেনশন বৃদ্ধির ব্যাপারে আমাদের অতটা মাথা ব্যথা নেই, পরিষ্কার কথা বললাম, কারণ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে দেয় সেভাবেই আমাদের হবে। অর্থাৎ সেন্ট্রাল কিন্তু কর্মচারীদের ডিপ্রাইভ করে না, পেনশনারদের ডিপ্রাইভ করে না, আমরা যতটা দেখে এসেছি। কারণ আমরা যতটা ডিপ্রাইভ হই সেক্ষেত্রে তাদের যে নির্দিষ্ট নিয়ম মতো যে দিচ্ছে সেটা তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তাই যে আগামী দিনে বেতন পেনশন বাড়বে, কিন্তু ডিএটা আমরা নির্দিষ্ট নিয়ম অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, এটা কিন্তু সর্বোচ্চ আদালতের রায়, আমরা এখন জোর গলায় বলতে পারি ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। সেটা একদম পরিষ্কারভাবে, সেটা কিন্তু বেতন কমিশন চেঞ্জ হয়ে গেলে ডিএটাও ওই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হয় না, হতে পারে না। অর্থাৎ এই যে 6ষ্ঠ বেতন কমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর 7ম বেতন কমিশন শুরু হলেই কিন্তু এই এফেক্টটা দিতে হবে, কারণ যত লাগু হয়েছে 7ম বেতন কমিশন কয়েকদিন আগে লাগু হয়েছে ফেব্রুয়ারি মাসে, সেক্ষেত্রে সরকার বলতেই পারে আমরা 7ম বেতন কমিশন থেকে নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা আমরা দেব, সেটাতেই আমরা রাজি। আর 42% ডিএটা একবারে যাতে আগামীকাল ঘোষণা করে সেইটা আমরা নয়া সরকারের কাছে দাবি রাখছি এবং আশা করছি সেটাই হবে। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তো সেটা নিয়ে আপনার কী বক্তব্য? দেখুন, এটা তো রাজনৈতিক প্রশ্ন, আমরা সাধারণত কর্মচারী সংগঠন, তবে এটা তো ঠিকই রাজনৈতিক সত্তা তো সবারই থাকে। দেখুন, আমরা তো বলে এসেছি যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না, তারা কি করেছে, একটা কোম্পানির মতো খুলে শেয়ার ছেড়েছে, সেই শেয়ারগুলো কিনেছে বিভিন্ন নেতা মন্ত্রী যারা এখন মানে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, সেখান থেকে তারা রিটার্ন করেছে। অর্থাৎ যারা আমরা একদম দেখতাম যে মুখ্যমন্ত্রীর বাদিকে থাকতো, ডান দিকে থাকতো, পিছনে থাকতো, চারিদিকে ঘিরে থাকতো, তারা সবাই এই দলটার থেকে সরে এসছে। এখন দলটার থেকে সরে আসার ফলে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাও ফ্রিজ করে দেওয়ার জন্য তার যে বাদিকের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস, তিনি মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ব্যাংকে চিঠি দিয়ে দিয়েছে, ট্রানজ্যাকশন বন্ধ হয়ে গেছে। একটা দল চালাতে গেলে তো টাকা লাগে, তাহলে এখন তৃণমূল কংগ্রেস মানে অফিসিয়াল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে দল চালাবে, তার কাছ থেকে তো সবাই সরে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নামক দলটা আর থাকবে না। এদিকে বিজেপি সরকার এদেরকে লোভ দেখিয়ে সব নিয়ে এসছে, এদের বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে চলে গেছে, এদের বিশ্বাসযোগ্যতা অদূর ভবিষ্যতে এদেরও কিন্তু বাড়িতেই বসে থাকতে হবে। কারণ মানুষ কিন্তু এদের যে চরিত্রটা আজকে দেখতে পাচ্ছে, যে তৃণমূল কংগ্রেসকে তোমরা ব্যবহার করে কারি টাকা লুট করেছো, চুরি করেছো, আর আজকে তৃণমূল সরকার বিপদে পড়ে মানে মুখ্যমন্ত্রী বিপদে পড়ার ফলে তোমরা তাকে ত্যাগ করেছো, এটাও কিন্তু একটা মারাত্মক অন্যায়। এই অন্যায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না, এদের অদূর ভবিষ্যৎ কিন্তু মারাত্মক খারাপ। এইটুকু কিন্তু আমার যে মত সেটা আমি বলতে পারি। ধন্যবাদ।